মাহবুবের নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব 31। নিতু এবার দু হাতে ঠেলে দিল মাহবুবের মুখটা। ধস্তাধস্তিতে পাগড়ি খুলে পড়ে গেল মাহবুবের। মাহবুব তাতে একটু দমল না। নিতু চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, একটা মানুষ কিভাবে জোর করে আপনি কি শান্তি পান বলুন তো? তুই কি আর আমার একটা মানুষ? তুই তো আমার বউ, খাটনি করে বিয়ে করেছি তোকে। নিতু নিজের মুখটা চেপে ধরে বলল, বউ হলেই জোর চালাতে হবে, এরকম কষ্ট দিয়ে কাছে টানতে হবে, এই শিখেছেন আপনি? মাহবুব নিজেকে একটুর জন্য থামালো। নিতুকে এখন সত্যি অচেনা লাগছে তার। চোখে মুখে স্পষ্ট নাবোধক ভাষা। তুই কি সত্যি অন্য কাউকে ভালোবাসিস নিতু? নিতু অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিল। কোমর ছাড়ুন, ব্যথা পাচ্ছি। শেরওয়ানির বোতাম বসে যাচ্ছে। মাহবুব কোমর ছাড়ল না। আগে আমার কথার জবাব দে। মাহবুব এলোমেলোভাবে খোপা টানতে লাগলো নিতুর। নিতু কুঁচকে আসা মুখ নিয়ে চেঁচিয়ে উঠল, আমি কাউকে ভালোবাসি না। আমার চোখের দিকে তাকিয়ে বল। আমার চুল ছিঁড়ে যাচ্ছে, ছাড়ুন। কেন এত ব্যথা দিচ্ছেন কেন? কথার জবাব দে আমার, বল। আপনিও তো একজনকে ভালোবাসেন, আমি তো এত জিজ্ঞেস করি না আপনাকে। আপনার কেন এত কিছু জানতে হয় কেন? মাহবুব কিছুক্ষণ চুপ করে থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরল নিতুকে। তার মানে তুই ভালোবাসিস কাউকে? বল কে সে, বল। কি ধরনের সম্পর্ক তোদের? ঘনিষ্ঠ হয়ে গেছিস? দেখ, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট যদি থেকে থাকে আমি তোকে একদম ছুঁয়েও দেখব না। নিতু লাল হয়ে আসা চোখ নিয়ে শীতল গলায় বলল, বললাম তো আমি কাউকে ভালোবাসি না। আমাকে তোর পছন্দ না কেন? নিতু কিছুক্ষণ চুপ করে থেকে শক্তি ছেড়ে দিল। মাহবুবও বেশ কিছুক্ষণ নিঃশব্দেই থাকলো। তারপর আলগোসে নিতুর কোমর ছেড়ে দিল। এদিকে ঘুরে বস। নিতু বসলো না। মাহবুব নিজেই কাত হয়ে যত্ন করে নিতুর খোপাটা খুলে দিল। চুলটা হাত দিয়ে সুন্দর করে পিঠময় ছড়িয়ে দিল। দু হাতের চুড়ি খুলে দিল। সুটকেস থেকে কাপড় বের করে এগিয়ে দিল নিতুর দিকে। নিতু হাতে নিল না। মাহবুব হাত ধরে টেনে নামালো নিতুকে। যা, ফ্রেশ হ। নিতু ক্লান্ত ভঙ্গিতে দাঁড়িয়েই রইল। এই মানুষটাকে চিনতে পারছে না সে, একদম না। মাহবুব কোলে নিল নিতুকে। ওয়াশরুমের ভেতর নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল বেসিনের আয়নার সামনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখল নিতুকে। এতদিনকার চেনা নিতুকেই তো বিয়ে করে নিয়ে এসেছে সে। তাহলে এই মানবীটি কেন তাকে চিনতে পারছে না? কেন মাহবুবের চোখ মুখের আকতি বুঝতে পারছে না নিতু? না বুঝতে পারলে কেন জিজ্ঞেস করে জেনে নিচ্ছে না মাহবুবকে? কেন বলছে না আপনি কাকে ভালোবাসেন, নাম বলুন। আমাকে ছাড়া সে যদি অন্য কেউ হয় আমি মেরে ফেলবো তাকে। নিতু দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। মাহবুব সরে এলো নিতুর সামনে থেকে। তার নিজেরও খুব কান্না পাচ্ছে। কেন? নিতু কি সত্যি এই বিয়েটা মানতে পারছে না? নিতুর কি সময় দরকার? সময় লাগলে বলুক মাহবুবকে। নাকি শেষ পর্যন্ত ওরা দুজনেই একটা অসুখী বিয়েতে সারা জীবনের জন্য আটকে গেল? মাহবুব নিঃশব্দে বিছানায় এসে শুয়ে পড়ল। আর একবারও বিরক্ত করবে না সে নিতুকে। এত জোরাজোরি করে সত্যি আর পারা যায় না। বড্ড ক্লান্ত লাগছে তার, বড্ড ক্লান্ত। নিতু ফ্রেশ হলো বেশ সময় নিয়ে। বেরোলো যখন শ্যাম্পুর মিষ্টি গন্ধে পুরো ঘর মাখামাখি। মাহবুব মনে মনে বারবার করে বলল, নিতু তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখনো চেঞ্জ করিনি? একবার বল না আমায় চেঞ্জ করতে। একবার নিজে থেকে কথা বল আমার সঙ্গে। ইচ্ছে পূরণ হলো, নিতু কথা বলল। আপনি কি ঘুমিয়ে পড়েছেন? মাহবুব প্রথমবারে জবাব দিল না। মাহবুব ভাই? ভাই ডাকছিস কোন আক্কেলে? আমি কি তোর ভাই হই এখন? বিয়ের দলিলে কি লেখা ছিল এত তারিখে কবুল বলিবার পর পাকা ও পোক্তভাবে আপনি আমার ভাই বলিয়া গণ্য হইবেন? ছিল এমন লেখা? আমি অন্য কিছু বলে ডাকতে পারবো না। এক্ষুনি অন্য কিছু ডাকতে হবে না, তবে এখন থেকে আস্তে আস্তে ছাড়তে তো হবে, তাই না? দুদিন পর ছেলে মেয়ে হবে, ওরা কি বলবে? আমার বাবা আমার মায়ের ভাই, আমার বাবাকে তাই আমরা মামা ডাকি। আমার মোবাইল ফোন রয়ে গেছে ইথির ঘরে, চার্জে দিয়েছিলাম তখন। বাড়ি থেকে যদি ফোন টোন আসে, আমার ফোন থেকে ইথিকে ফোন করে বল দিয়ে যেতে। মাহবুব ইচ্ছে করেই ফোনটা নিতুর দিকে বাড়িয়ে দিল। এখন নিতু পাসওয়ার্ড ডায়াল করতে গেলেই মাহবুবের মনের কথাটা বলা হয়ে যাবে। তার ফোনের পাসওয়ার্ডে তো নিতুর জন্মদিনের ডেট দিয়ে লক করা। নিতু ফোন হাতে নিল না, গম্ভীর গলায় বলল, আমি অন্যের ফোন ধরি না, আপনি ফোন করুন। মাহবুব দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাসের ব্যথা যদি দেখানো যেত, মাহবুবের এই দীর্ঘশ্বাসটা হতো পৃথিবীর সব থেকে ব্যথাময় দীর্ঘশ্বাস।
ইথিশা শুধু মোবাইল ফোন নিয়ে এলো না, সঙ্গে চা বানিয়েও নিয়ে এলো। চায়ের ট্রেটা মাহবুবের হাতে দিতে দিতে জিজ্ঞেস করলো, নিতু কি ঘুমিয়ে পড়েছে? কেন? না, রাকিব বলছিল নিতুর গান ওর এত পছন্দ হয়েছে, নিতুকে যাতে এই স্পেশাল কফিটা দিই। আজ এই টোকেন অফ অডিয়েন্স থ্যাঙ্কস। রাকিব নিজে বানালো কফিটা। মাহবুব দাঁত কিরমির করে রাগ সামলালো। তোর বরের তো দেখছি স্বভাব সুবিধার না, ফট করে অন্য একজনের বইয়ের গান মনে মজে গেল, আর তাই বলে মাঝরাতে কফি বানিয়ে পাঠিয়ে দিল। ছি ভাইয়া! রাকিব সোজা মনে কথাটা বলল আমাকে, আর তুই কি না? ছি! তুই এখনো চেঞ্জ করিসনি কেন ভাইয়া? এত ভারী শেরওয়ানিটা এখনো পরে আসিস? পারছিস কি করে? আমি চেঞ্জ করব না, এই শেরওয়ানি আমি আরো 7 দিন পরে থাকবো। তোর কোনো সমস্যা? তুই পরে থাকতে পারলে আমার কি সমস্যা? এক কাজ কর, একটা সিংহাসন অর্ডার করে নিয়ে আয়। শুধু রাজপোশাক পরে থাকলেই তো হবে না, রাজকীয় সিংহাসনও লাগবে, তাই না? মাহবুব ট্রেটা ইথির ওপর ফেলে দেওয়ার ভঙ্গি করলো। ইথিশা মাহবুবকে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মাহবুব ভীষণ শব্দে দরজাটা বন্ধ করলো। যে জীবনে নতুন বিয়ে করা বউ পাশে শুয়েও তাকে চেঞ্জ করতে বলে না, সেই জীবনে এই শেরওয়ানি গায়ে মরে যাওয়াই ভালো। তোর ফোন টেবিলে সাইলেন্ট করে রেখে দিন। এক্ষুনি তো বললি তোর বাড়ি থেকে ফোন আসবে, আসলে আপনি রিসিভ করে বলে দেবেন আমি ঘুমোচ্ছি। নিতু সমস্ত বালিশে পিঠময় চুল সরিয়ে শুয়ে পড়ল। কফি খাবি নাকি? উহু। মাহবুব মনে মনে বলল, একবার শুধু বলতি যে খাবো, এই কফির মগ আমি তোর মাথায় ভাঙতাম। অন্যকে গান শুনিয়ে মুগ্ধ করে কফি খাওয়া। মাহবুব একা একাই কফি খেলো, চাও খেলো, মৃদু ভলিউমে টিভি ছাড়লো। বাকি রাত ঘুম আসবে না তার, টিভি দেখেই কাটানো যাক। মাহবুব আবার বিছানাতে বসতেই নিতু মৃদু স্বরে বলল, একটু আমার গায়ের সঙ্গে লাগবেন না, শেরওয়ানি খোঁচায়, বোতামে লেগে আমার 3 জায়গায় কেটেছে। মাহবুব সঙ্গে সঙ্গে গা থেকে শেরওয়ানিটা খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। এরকম বাসর রাত হবে জানলে সে কোনোদিন বিয়েই করতো না। কোনোদিন না। না আজ সে নিতুকে জোর করতে পারছে, না নিজে থেকে নিতুর কাছে স্যারেন্ডার করতে পারছে। আচ্ছা, বিয়ে করলে কি সবার এরকম হয়, নাকি মাহবুবেরই এরকম হলো? কই, যখন নিতুকে পছন্দ করতো তখন তো নিতুকে কাছে টানতে এত ভয় লাগতো না, এখন কেন লাগছে? বৈধ করে দেওয়া সম্পর্কে অধিকার ফলাতে কেন এত মন বাদ সাধছে? আরেকবার কি একটু চেষ্টা করে দেখবে? মাহবুব নিতুকে ডাকতে গিয়েও থামলো। নিতু ঘুমিয়ে পড়েছে। মাহবুব ফিসফিস করে বলল, জীবনের সব থেকে বিশেষ রাতটা এমন পানি পানি করে দিয়ে তুই ঘুমিয়ে পড়তে পারলি নিতু? পারলি? দেখবি এর জন্য একদিন তুই নিজেই কেঁদে কেটে একাকার হবি। নিতুর ঘুম ভাঙল সকাল 10টায়। মাহবুব সোফায় বসে টিভি দেখছে তখনও, যেন ব্যাপারটা খুব স্বাভাবিক এমনভাবে নিতু বিছানা থেকে নামলো, ফ্রেশ হলো, সুটকেস থেকে নতুন শাড়ি বের করে ঠান্ডা স্বরে বলল, আমি শাড়ি পরবো, একটু বাইরে যাবেন? মাহবুব নিঃশব্দে বসে থাকলো, মনে মনে বলল, ঢং যেন তোকে আমি দেখিনি কখনো। কর না, কুইজ কর, তোর শরীরের কোন জায়গায় কতটা করে তিল আছে এক্ষুনি বলে দিচ্ছি তোকে। নিতু কিছুক্ষণ শাড়ি হাতে অপেক্ষা করলো, তারপর ওয়াশরুমে চলে গেল। মাহবুব রুম থেকে বেরিয়ে গেল তখনই। ভালো লাগছে না তার, এভাবে কি করে সম্ভব? এত কথা না বললে তো সে থাকতে পারবে না। তার জাপান চলে যাওয়ার মাত্র কয়েকটা দিন বাকি, এই জন্য সে ছোট্ট করে একটা হানিমুনও প্ল্যান করে রেখেছে। কাল রিসেপশনের পর রাতের ফ্লাইটেই সিলেটে যাওয়া, অথচ নিতুর হাবভাবে তো ঘরেই টেকা যাচ্ছে না। হানিমুনে গিয়ে কি হবে? নিজের মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোনো গতি থাকছে না। মাহবুব ছাদে এসে সিগারেট ধরালো। এত পেইন নেওয়া যাচ্ছে না। নিতু কি চায়, কী রকমভাবে থাকতে চাই? ভালোবাসায় মজে গোয়ার্তুমি করতে করতে মাহবুব কি সত্যিই কোনো বড় ভুল করে ফেললো? এই বিয়ে টিকবে তো? স্বাভাবিক কাজিন সম্পর্কটাই এখন অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে দুজন দুই পৃথিবীর জীব। মাহবুব তো ভেবেছিল কোথাও না কোথাও গিয়ে নিতুর কাছে ভালো লাগার হবে সে, একটু হলেও বুঝে নেবে পৃথিবীতে মাহবুবের থেকে বেশি ভালো আর কেউ বাসবেই না। অথচ নিতু সম্পূর্ণ মুখ ফিরিয়ে রেখেছে। ভালো লাগা তো অনেক দূর, বিয়ের পর যেন আরও অসহ্য হয়ে গেছে সে নিতুর কাছে। দুজনের মধ্যে স্বাভাবিক কথাটাই তো হচ্ছে না। নিতুর সঙ্গে কথা বলতে গেলেই বারবার মেজাজ চটে যাচ্ছে মাহবুবের। এই যে শেষ রাতে নিতুর পাশে একটুর জন্য শুয়েছিল সে,
ঘুমন্ত নিতুকে বারবার ভয় পেয়েছে সে, ভেতরটা কেঁপে উঠেছে একটু পরপর। বারবার করে গায়ে হাত রাখতে গিয়েও রাখেনি, শুতে গিয়েও শোয়নি। হাতের কাছে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়েও এরকম নিষ্ক্রিয়ভাবে কাটানো তো মাহবুবের পক্ষে সম্ভব নয়। সে তো রোবট নয়, মানুষ। দোষে গুণে কামনায় তৃষ্ণায় অনুভূতিতে ছটফটানিতে ভরপুর একজন তুচ্ছ সাধারণ মানুষ। গতকাল তার জীবনের সবথেকে গৌরবের দিন ছিল, অথচ এখন মনে হচ্ছে গতকাল ছিল তার জীবনের সবচেয়ে বেদনার দিন। এতগুলো ফুলের মধ্যে ঘরে শুয়েছিল দুজনে, কি পেল? শুধু কাটার খোঁচা। দুটো ভালো কথা না, একটু ভালো করে তাকানো না, একটু ভালো ব্যবহার না। এমন করেই যদি চলবে তাহলে তো নিতুর বিরহেই ভালো ছিল, নিতুর থেকে দূরে থাকাই ভালো ছিল। পাশে থেকে এত সাধু সন্ন্যাসী ব্রত নিয়ে তো কাটাতে পারবে না মাহবুব। আজ রিসেপশনটা মিটে যাক, নিতুকে সে খোলাখুলি জিজ্ঞেস করবে। সব প্রশ্নের উত্তর চাই তার, সব স্পষ্ট হওয়া দরকার। ভাইয়া তুই এখানে? সারা বাড়ি খুঁজলাম, নাস্তা করবি আয়। নিতু নাস্তা করেছে? বেচারিকে কেউ নাস্তা করতে দিলেই তো। তুই পাশে গিয়ে না বসলে কেউ খেতে দেবে না ওকে। তাড়াতাড়ি আয় তো। মাহবুব সিগারেট ধরাতে ধরাতে পিছু ডাকলো। ইথি শোন। আবার কি হলো? তুই তো রাকিবকে বিয়ের আগে চিনতি, তোদের খানিকটা ভালোবাসাবাসিও ছিল তাই না? ঠিক ভালোবাসাবাসি ছিল না, আমি বা রাকিব কেউ কাউকে বলিনি কিছু, একটা পছন্দের ব্যাপার ছিল, তবে চাপা। বিয়ের পর বললি? আমি বলিনি, রাকিবই বলল। নোরা হওয়ার পর 4 দিন পর যেদিন এলো, হাসপাতালে বেচারা মেয়ে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, তাও সোজাসুজি আমাকে নয়, নোরাকে। তোমার মাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নোরা হওয়ার পর? এতদিন কাটলো কি করে তবে? বড্ড ভালো কেটেছে, দুজনে ভালোবাসছি, অথচ এমন একটা ভাব ধরেছিলাম যেন কেউ জানি না। রাকিব ভাবতো আমি আগে বলবো, আমি তো ভেবেই রেখেছিলাম কোনোদিনও বলবো না। আরে বাবা, মনের কথা তুই যদি মন দিয়ে না বুঝবি, তুই কিসের আমার মনের মানুষ হলি? এত খারাপ তুই? ভালোবাসছিস তবু বলবি না? তুই বলেছিস? মাহবুব না সূচক মাথা নাড়ল। ভালোবাসায় বলা বলিটা একটু জরুরি নয় ভাইয়া, বুঝে নেওয়াটাই জরুরি, সময় অনেক বোঝাতে পারাটাও জরুরি। কিন্তু মাঝে মধ্যে কতগুলো গর্ধব আছে যাদের সরাসরি না বললে বুঝে না, বুকের প্রাণ হাতে দিলেও বলবে আপনার প্রাণকে চেয়েছে। ইতিশা কাছে এসে দাঁড়ালো মাহবুবের, আলতো হাতে রাখলো মাহবুবের পিঠে। নিতু বুঝে না বুঝি তোকে? মাহবুব সিগারেটে লম্বা করে টান দিল। একটু না, এই ব্রেইনে ফিজিক্স কি করে পড়লো কে জানে। তুই বুঝিস ওকে? ক্লিয়ার বুঝি, পা থেকে মাথা পর্যন্ত রাগ, অহংকার আর জেদে ভরা ফুল প্যাকেজ একটা রাত গেল, কাল ঝগড়াঝাটি বাদে কথাই হয়নি আমাদের। সকাল পর্যন্ত জেগেছিলাম, একটিবার জিজ্ঞেস করেনি কেন ঘুমননি আপনি। তুই বল না, এমন করে চলে বুঝি? তাহলে তুই কেন ওকে বললি না যে ভালোবাসিস, খুব পছন্দ তোর ওকে? কি করে বলবো, সারাক্ষণ ভোতমুখ করে আছে, তাকালেই ভালোবাসার কথা ভেতরে ব্লেড হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে আমার। এরকম কেন হচ্ছে বলতো? আমি বলি কি ভাইয়া, তুই ওকে সোজা করে বলে ফেল। এমনও হতে পারে তুই যেমন ওকে ভুল বুঝছিস অথবা বুঝতে পারছিস না, নিতুও হয়তো তোকে বুঝতে পারছে না। তোর মতো একজনকে পছন্দ না হওয়ার তো কিছু নেই। আমাকে না বোঝার কি আছে বলতো? বারবার করে কাছে ফিরতে চাইছি, ফিরিয়ে দিচ্ছে, বলবো কি করে? একটু বসে শুনতে হবে তো। জেদের রানীর ধারে বসাও নিষেধ। দুটো কথা বললেই বলবে বেশি, এমন তাকাই যেন 45 মিনিটের ক্লাস নিচ্ছি আমি। তুই দুটো কথা বেশি নয়, বরং দুটো কথা বেশি বলিস, তবে সবগুলোর অকাজের। জোর করে ধরে ওকে বসা পাশে, তারপর কথা বল, এরপর না শুনলে দেখা যাবে। আমার হয়ে তুই বলতে পারবি? ইম্পসিবল, আমি কখনোই না। নিতুর যা পার্সোনালিটি, এসব কথা আমি বলতেই পারবো না। ও আমাদের সবার কাছে ভদ্র, সভ্য, লাজুক একজন, এর বাইরে গিয়ে কথা বলা অসম্ভব। সবার আগে তোর বউ ছাড়াও সে আমাদের পূর্বপ্রিয় একজন কাজিন। আমিও এমন ভাবতাম ওকে, জানিস? এখন টের পাচ্ছি 1 নম্বরের ঘাটতার একটা মেয়ে, নিজের জেদ বাদে কিচ্ছু বুঝে না। নিজের আনা 16, দুগুণে 32 আনা বুঝে, আমার বেলায় কোনো আনাই নেই। ভাইয়া, ঘাড় কিন্তু তোরটাও তেরা বেশি। আমি তো তোর বোন, আমি তো চিনি তোকে। সোজা কথা কতটা বাঁকা করে বলা যায় এই বিষয়ে তুই এই পৃথিবীর টপার। দেখ, তুই হয়তো কোথাও বাঁকাভাবে প্যাচ লাগিয়ে রেখেছিস। মাহবুব সিগারেটটা পা দিয়ে মারালো। তোদের সবকটাকে নিয়ে তো ব্রেন ওয়াশ করে রেখেছে।
ইথিশা হাসলো। শুধু কি আমাদেরটা না হয় ওয়াশ করে আবার রেখে দিয়েছে, তোর তো ব্রেনটাই নিতুর হাতের মুঠোয় চলে গেছে। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এখন তুই একটা ফাঁকা মাথা নিয়ে শুধু হাই হাই করছিস। ভাগ্যিস নিতু এই হাই হাইটা দেখছে না, তোকে নিয়ে খুব হাসতো জানিস। মাহবুব হেসে ফেলল। ইতিশা মুগ্ধ চোখে বলল, ভাইয়া তুই বোধহয় এই পৃথিবীতে ভালোবাসায় ঘায়েল হয়ে পড়া সব থেকে হ্যান্ডসাম বর। দেখ দেখ কেঁদে ফেলিস না কিন্তু, হানিমুনে তো যাচ্ছিস, ওখান থেকে ফিরেই কাঁদিস। মাহবুব চুল টেনে ধরল ইথিশার। হানিমুনের কথাটা অন্তত নিতুর কানে ঢুকিয়ে দে। আমি পারবো না ভাইয়া, তোর বউ এখন থেকে তোকেই হ্যান্ডেল করতে হবে।